জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ফারুক আহমেদকে অপসারণের ২৪ ঘন্টা না যেতে নতুন সভাপতি পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মনোনয়ন দিয়ে দেশের ক্রিকেটারের কর্ণধার নির্বাচিত হয়েছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গতকাল রাতে সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি, ফলে বাতিল হয়ে যায় তার সভাপতি পদও। একই রাতে এনএসসির পক্ষ থেকে দুটি প্রজ্ঞাপন পেয়েছে বিসিবি। ফারুকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সাবেক অধিনায়ক ও বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের নাম। শুক্রবার বিকেলে চার্টার ঢাকা বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল। কথার বাইরে কাজ করতে চাই, বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি। একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যেটা হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। এদিকে কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা ভাবছেন না বলে এখন টেলিভিশনকে জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ। আইসিসির কাছে অভিযোগ করার খবরও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে আগের কমিটির পরিচালকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ফারুক আহমেদ। আইসিসিতে হয় কি একটা প্রোটোকল আছে ওদের, প্রপারলি নিউজটা হবে হলে গিয়ে আইসিসি এই নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, আইসিসি এন্ড ফিফা এসব ব্যাপারে একটু কঠোর, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফারেন্স হয়েছে। এটা আমার কোনো ব্যাপার নেই। এখানে আমি ডিরেক্টর ছিলাম সিলেক্টেড, বাট আমি কিন্তু বোর্ড পরিচালকরা যারা ইলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে এসছেন ওদের ভোটে কিন্তু আমি ইলেক্টেড হয়েছি অ্যাজ এ প্রেসিডেন্ট। অনাস্থাতে কোনো স্কোপ নাই কনস্টিটিউশনে। তারপরে অনাস্থা দিয়েছে, এই অনাস্থার কোনো স্কোপই নাই কনস্টিটিউশনে, আর 8 জনই দিয়েছে। তো আপনি বুঝেন এই আমার এই 7-8 মাসের টেনিয়রটা কেমন ছিল। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ডিসেম্বরে করতে হবে। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জনগণের ডিসেম্বরে নির্বাচন আদায় করবে বলেও হুঁশিয়ারি দেন। সকালে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে আর নির্বাচন করতে চায় না। খুব দুঃখের সঙ্গে একটা কথা বলছে, দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনিসেফ স্বয়ং বলেছে, আমরা বলি নাই, তাই প্রস্তাব। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে খাবার বিতরণ অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ডিসেম্বরের নির্বাচনের কথা আগে প্রধান উপদেষ্টাই বলেছেন। ডিসেম্বরের নির্বাচন না হলে আর কখনোই হবে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনকে টাল ভাড়া করে পিছনে চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। এই বাংলাদেশ প্রধানত হবে, সকল রকম সুবিধা দিয়ে রয়েছে এই টার্মিনালে। এই টার্মিনাল কেন আমরা বিদেশে হাতে দেবো? যে বিদেশিরা আসবে তারা কি টাকা খাওয়াবে না এখান থেকে? টাকা যদি তারা কামায় সেটাকে বাংলাদেশে রাখবে? বাংলাদেশে রাখবে না। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি বলেছেন কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকনী অ্যাভিনিউ টিএনটি মাঠে দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর বলেন, বিএনপি এবং এর সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। খুব দ্রুতই অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে এমন প্রত্যাশা করে তিনি আরও বলেন, সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক ছিল সেরকম দল
এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। আজ গণতন্ত্র হুমকির সামনে। স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশান ২-এ ডিসিসি মার্কেটের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকারের প্রধান দায়িত্ব জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বিএনপি বলেও জানান তিনি। দেশের জন্য জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা যদি মেজর জিয়া সেদিন না করত তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে। মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সেনাপ্রধান হওয়ার কথা ছিল জিয়াউর রহমানের, কিন্তু তৎকালীন ক্ষমতাসীনরা তাকে বঞ্চিত করেছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে। তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত 16 বছর যাবৎ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণ ভোট দিলে সঠিকভাবে দেশ পরিচালনা করবে বিএনপি, করবে প্রয়োজনীয় সংস্কারও। এসব কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাদু জুমা বনানীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের উপর আস্থা রাখে আর জনগণের ইচ্ছার প্রাধান্য দেয়। বিএনপি সবসময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে তিনি নির্বাচনকে কেন ভয় পাচ্ছে এই সরকার সেই প্রশ্ন করেন। আর বলেন, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল জিয়াউর রহমান। আজকেও আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ যদি আমাদের ভোট দেয়, ইনশাআল্লাহ আমরা এই দেশকে সঠিকভাবে আমরা পরিচালিত করব। আমরা এই দেশে সংস্কার করব। দেখি আমাদের চেয়ে বেশি সংস্কার কে করতে পারে। আজকে যারা সংস্কারের বুলিয়া উড়াচ্ছে তারা বাংলাদেশের সংস্কারের বুঝে কি? একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তন করেছিলেন। কাজে জিয়াউর রহমানকে বুঝতে হলে এই কঠিন সত্যগুলো বুঝতে হবে। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রামের ১৬ শহরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচনের অপেক্ষায় আছে। দেশের সমস্যা দেশের বাইরে বললে সমাধান হবে না, দেশের ভেতরে বললে তার সমস্যার সমাধান সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান এছাড়া দ্বিতীয় আর কোনো সমাধান নেই। মহানগর বিএনপি এই সভার আয়োজন করে। সভায় অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, এবং সেটা কোন দল চাই না চাই এটা বড় কথা না। গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে। আর কোনো কিছু কথা বললে আমরা দেশের মধ্যে বললেই ভালো, দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভিতরে বললে, কারণ এটা তো বাংলাদেশের সমস্যা। এই সমস্যার বাইরে গিয়ে বলতে কোনো লাভ হবে না। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি যুক্ত হয়ে এ কথা বলেন। পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। সকালে খুলনা নগর বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সেখানে দলের প্রতিষ্ঠাতার স্মরণে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন নেতাকর্মীরা। সকাল 10টায় ময়মনসিংহের দলীয় কার্যালয়ে কালো পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয় তিনি।
রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপির কাতার শাখা। স্থানীয় সময় শুক্রবার দুপুরে দোহায় একটি রেস্তোরাঁয় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আব্দুর রব তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক আহ্বায়ক শহীদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী সাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন সহ আরও অনেকে। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও মহান স্বাধীনতার ঘোষক। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন, দোয়া মোনাজাত করেন তারা। যে সমস্ত অরাজকতা এবং অপসংস্কৃতি শুরু করেছে তালুকদার, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কাতার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে গুলশানে। বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত দোয়াও মোনাজাত করা হয়। বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর বাইরেও বিএনপির প্রতিষ্ঠাতা মৃত্যুবার্ষিকী ঘিরে দিনব্যাপী রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। সারা দেশের নানা আয়োজনের মধ্যে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। সকালে খুলনা নগর বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সেখানে দলের প্রতিষ্ঠাতার স্মরণে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন নেতাকর্মীরা। সকাল ১০টায় ময়মনসিংহের দলীয় কার্যালয়ে কালো পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি কুরআন তেলাওয়াত শেষে মোনাজাতের আয়োজন করা হয়। পরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল, যশোর, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে একই আয়োজন করা হয়। শুধু দুই একটি রাজনৈতিক দল দিয়ে অভ্যুত্থান সম্ভব নয়, ছাত্র জনতা রাজপথে নেমেছিল বলেই হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক পথসভায় একথা বলেন তিনি। তোষামোদী না করে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সার্জিস আলম। একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। বিগত সরকারের তুলনায় জিয়া স্মৃতি জাদুঘরের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করে একথা জানান উপদেষ্টা। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, জাতির স্বার্থে রাষ্ট্র গঠনে অবদান রাখা জাতীয় বীরদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। এখন নতুনভাবে জাতীয় বীরদের সম্মান জানানোর সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তারা। এ সময় তাদের সাথে জেলা প্রশাসক, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আর 10 মাসের মধ্যে আমরা যদি এই মিউজিয়াম পার্টিকুলারলি বলেন, আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে এই যে এটাতে যে বরাদ্দ ছিল সেটা আমরা ডাবল করেছি। এটা এর মধ্যে এসছে, রাইট? এখন এটা আমাদের হয়তো আরও বাড়াতে হবে, কারণ আমাদের অনেকগুলো কিউরেশনের কাজ আছে, সেটার প্ল্যানিং চলছে এখন। হয়তো আপনারা আগামী 6-7 মাসে এটার একটা ফলাফল দেখবেন। বাংলাদেশের ইতিহাসে যারা ঐতিহাসিক অবদান রেখেছেন, বাংলাদেশ সবার পরে এবং আগে, তাদেরকে দলের ঊর্ধ্বে রেখে জাতীয় সম্পদ আকারে আমাদের বিবেচনা করতে হবে। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও বৃত্তি অনুমোদন সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে $1 বিলিয়ন বেশি ঋণ ও অনুমোদন দেবে জাপান। টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইসুবার সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক
বৈঠকে 6টি সমঝোতা স্মারকে সইয়ের পর এ তথ্য জানা গেছে। এর মধ্যে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয় দেশটি। দুই দেশের সরকার প্রধানের আনুষ্ঠানিক বৈঠকের পর 6টি সমঝোতা সই শেষে প্রেস উইং জানায়, স্থানীয় সময় 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা আরও প্রসারিত করতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, জাপান বাংলাদেশকে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়াতে $418 মিলিয়ন উন্নয়ন নীতি ঋণ দেবে। এছাড়া টোকিও জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য $441 মিলিয়ন ও শিক্ষা খাতে বৃত্তির জন্য অতিরিক্ত $4.2 মিলিয়ন অনুমোদন দেওয়া হবে। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা হয়েছে। ডিপ সি ফিশিং এর একটা বিষয় আলোচনা এসেছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। টাকা আয়ের জন্য নয়, মানুষের সমস্যার সমাধানের জন্য ব্যবসা করেছি। জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ শেষে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, চাকরি না পেলে যোগ্যতা নেই, এতে ভাবার কোনো কারণ নেই। এ সময় চিন্তার উপর গুরুত্ব দিতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। চিন্তার উপর গুরুত্ব না দিলে বাস্তবায়নের কাছে থেমে যেতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। So my orientation is, if I don't get a job, I'm useless. I'm a failure. I said, that's not true. You are born as an entrepreneur, as a creative person. He said, essence of human being is creativity. If you don't have creativity, you are nothing. Every single person is creativity. But we are so focused on pushing it down. No creativity, just follow the orders. I said, we are not slaves. দেশের ব্যাংক ও কোষাগার খালি করে নিয়ে পালিয়েছে আগের সরকার। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানি প্রবাসীদের সাথে মতবিনিময় শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা মনে করছি যে প্রবাসীরা দে উইল প্লে বিগ রোল, বিকজ আমরা বাংলাদেশ থেকে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে রিক্রুটমেন্ট জাপানের আমরা জব অপরচুনিটি তৈরি করার চেষ্টা করছি। তো সেই জায়গায় প্রবাসীদের একটা বড় রোল আছে যে তারা এখানে ব্রিজিং হিসাবে কাজ করবে। তারা আসলে জিনিসটাকে আরো বেশি এক্সপেডাইট করার জন্য যথেষ্ট হেল্প করার সুযোগ আছে। সাগরের গভীর নিম্নচাপ বৃষ্টি ছড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, তবে এখনও দেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে ডুবে গেছে নিউ মার্কেট, বেইলি রোড, আরামবাগ, নটরডেম, রাজারবাগ সহ বেশ কিছু এলাকার প্রধান সড়ক। বৃষ্টিতে নগর জীবনে বেড়েছে ভোগান্তিও। আবহাওয়া অফিসের সূত্র জানা গেছে, এই বৃষ্টি আরও 2-3 দিন স্থায়ী হতে পারে, যে কারণে দিনে ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। জলাবদ্ধতায় ভুক্তভোগীদের জানায়, ড্রেনেজ ব্যবস্থায় 5টি সংস্থার তদারকি জোরদার করা উচিত। সঠিক পরিকল্পনার অভাবে এমন দুরবস্থা নগরের। গত 24 ঘন্টায় ঢাকার বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদি কোর্টে 285 মিলিমিটার। আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে, যা 241 মিলিমিটার। আজও দেশের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ব্যবসায়ীদের যেমন ভোগান্তি, তেমন যাত্রীদের ভোগান্তি, ক্রেতাদেরও ভোগান্তি রয়েছে। কোনো যাত্রী পাইতেছি না, বিভিন্ন জায়গায় পানি হয়ে গেছে, জলাবদ্ধতা। পানি নামতে অনেক সময় লাগে, যার কারণে যে মার্কেটে প্রায় 200-300 দোকান বন্ধ অবস্থায় পড়ে থাকে। এই জিনিসটা আমাদের জন্য খুবই দুর্ভোগ। অল্প বৃষ্টিতেই ঢাকা শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ভারতের উড়িষ্যা থেকে ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যেতে থাকায় সতর্কতা জারি রয়েছে
9 জেলায়। এর প্রভাবে আলিপুরদুয়ারে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শুক্র ও শনিবার কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলায় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রশাসন। ঝোড়ো বাতাস সহ ভারী বৃষ্টির কবলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সব রাজ্য। কেরালার 8 জেলায় রেড অ্যালার্টের পাশাপাশি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে পশ্চিম উপকূল সহ ভারতের বড় অংশে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। সোশ্যাল মিডিয়ার বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেছে তার ছোট ভাই বুয়েট ছাত্র আবরার ফায়াজ। বৃহস্পতিবার বিকেলে 5টায় শাহবাগ থানায় আবরার ফায়াজ সাধারণ ডায়েরি করেন। অভিযোগে উল্লেখ করা হয় গেল 27 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী আমলের বিচারের নামে প্রহসন সম্পর্কে ফায়াজের এক পোস্টে ঘিরে তাকে ফ্যাসিবাদী কায়দায় ট্র্যাকিং করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এছাড়াও সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি পাওয়া তারও তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করেন তিনি। এই ইস্যুতে যেহেতু উনি আবরার ফাহাদ ভাইকে হত্যার সামনে পড়বে, একটি ফেসবুক পোস্ট যার লিঙ্কটা আমরা দিয়েছি এবং সেখানে দেখা যায় যে এই পোস্টটি হচ্ছে টাইমলাইনে শেয়ার করেন ঢাকার মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। সাথে ক্যাপশনে লেখেন, জাসি জামায়াত এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা করা জায়েজ ছিল দেখ তোরা। একই সাথে আমাকেও আমার পরিবারকে জড়িয়ে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই সকল বিষয় অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। গণজাগরণ মঞ্চকে ফ্যাসিবাদের প্রজনন কেন্দ্রে উল্লেখ করে এর কুশীলবদের বিচারের দাবিতে নাগরিক সভা করেছে বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্স নামে একটি সংগঠন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সভায় বক্তারা বলেন, বিদেশিদের মদতে 2013 সালে গণজাগরণ মঞ্চের নামে নাটকের মঞ্চ তৈরি করে হয়েছিল। গণজাগরণ মঞ্চের সদস্যরা এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করেছে বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি বিগত আমলের সব হত্যার বিচার এবং সংস্কার শেষে নির্বাচন আয়োজনের দাবি করেন তারা। সরকারের কাছে আমি দাবি জানাই যে আসুন অবিলম্বে এই গণজাগরণ মঞ্চের নামে যারা এদেশে অরাজকতা অস্থিতিশীলতা তৈরি করেছিল তাদের সাথে যাদের যোগ সাজশ রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন, বিচারের আওতায় আনুন। আওয়ামী লীগের উপর ভর করে বাংলাদেশকে যেভাবে মেধা শূন্য করেছে, যেভাবে রাজনৈতিক শূন্য করেছে, যেভাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ইনস্টিটিউটকে ধ্বংস করেছে, ফ্যাসিবাদের জাগরণ ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে 62 জনকে আটক করেছে বিজিবি। সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ি উপজেলায় সীমান্ত এলাকা থেকে 29 জনকে আটক করে বিজিবি। এর মধ্যে ভাগী ছড়াই এলাকা থেকে নারী পুরুষ ও শিশুসহ 5 জন ও চম্পারায় সীমান্ত দিয়ে 14 জনকে আটক করা হয়। এছাড়া রাজকীয় এলাকা থেকে আটক করা হয় 10 জনকে। একই সাথে বুধবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট দিয়ে অনুপ্রবেশ করে 22 জন বাংলাদেশি। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে ফেনীর ছাগলনাইয়ায় মটুয়া সীমান্ত থেকে 13 জনকে পুলিশিং করেছে বিএসএফ। বিজিবি জানায় আটক প্রত্যেকের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ জোর করে বাংলাদেশের দিকে তাদের ঠেলে দেয়। সুনামগঞ্জের তাহিরপুরে পুড়ে গেছে পর্যটকবাহী একটি হাউসবোট। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বোটে থাকা 12 পর্যটক। শুক্রবার রাতে তাহিরপুরের নীলান্দ্রী লেক পর্যটক সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদরঘাট থেকে সুলতান নামের হাউসবোটটি 12 জন পর্যটক নিয়ে প্রথমে টাঙ্গুয়ার হাওরে ঘোরাঘুরি করে। পরে সেখানে থেকে বিকেলে নীলাদ্রি লেকে এসে পুটিয়া হাউসবোটটি নোঙর করে। এ সময় পর্যটকরা বোটের কেবিনের ভিতরেই ছিলেন, তবে হঠাৎ বোটে আগুন ধরে গেলে কোনো রকমের রক্ষা পান তারা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলাওয়ার হোসেন জানান, আগুনের খবরে পুলিশ একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন, তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগুনের তীব্রতায় আমরা বোর্ডের কাছে যাইতে পারতেছি না।
সঠিক পরিচর্যায় আম উৎপাদন ও সঠিকভাবে প্রক্রিয়াকরণের চেষ্টা চলছে এবং এই নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভাও হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। মানিক মিয়া এভিনিউর কৃষি মার্কেটে পার্টনার প্রোগ্রামের আওতায় বাংলাদেশে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে উৎপাদিত নিরাপদ আম বাজারজাতকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় তিনি এই প্রকল্পের সাথে জড়িত কৃষক ও বাজারজাতকরণের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বলেন, শুধু বিদেশে নয়, স্থানীয়ভাবেও নিরাপদ আম পৌঁছে দেওয়ার কাজ চলছে। 38টা দেশ এবং অন্যান্য জায়গায় নতুন করে চায়না যোগ হয়েছে। অন্যান্য জায়গায় অন্যান্য দেশে যেখানে আমের চাহিদা রয়েছে সেখানে আমাদের এই বাংলাদেশের এই সুস্বাদু আম কীভাবে আমরা পৌঁছাতে পারি সেই দেশের নীতি এবং তাদের যে বিধিবিধান রয়েছে সেগুলোকে যথাযথ অনুসরণ করে সেগুলোর জন্য আমরা কাজ করছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্য গাজায় ত্রাণ বিতরণের নতুন একটি পয়েন্টে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 20 ফিলিস্তিনি হতাহতের খবর পাওয়া গেছে। উপত্যকার মধ্যাঞ্চলে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত এই ত্রাণ সরবরাহ কার্যক্রম নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে গাজার প্রায় 80% হাসপাতালে হামলা চালানোর পর এবার দক্ষিণ গাজার একমাত্র সচল স্বাস্থ্যকেন্দ্র আল আউদা বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। হাসপাতালে ভর্তি 13 জন রোগী সহ সেখানে আশ্রয় নেওয়া প্রায় শতাধিক বাসিন্দাকে শুক্রবারের মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনা চলমান থাকার পরও গাজার বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিন সূর্যাস্ত পর্যন্ত 70 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানের প্রতি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে সৌদি আরব। অন্যথায় তেহরানে হামলা চালাতে পারে তেল আবিব। সম্প্রতি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী এই বার্তা পাঠিয়েছেন বলে প্রতিবেদনে প্রকাশ করেছে রয়টার্স। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের 2 শীর্ষ কর্মকর্তা। চুক্তিতে অগ্রগতি না হওয়ায় ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলেও এ সময় সতর্ক করেন প্রিন্স খালিদ। হামলা চালানোর মাধ্যমে বিষয়টির সুযোগ নিতে মরিয়া ইসরায়েল। পরমাণু চুক্তি নিয়ে এ পর্যন্ত তেহরান ও ওয়াশিংটন 5 দফা বৈঠকে অংশ নিয়েছে, যদিও এখনও চুক্তিতে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। ফেডারেল আদালতের স্থগিতাদেশে একদিন পর আপিলের প্রেক্ষিতে বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসনের শুল্ক বহাল রাখতে মার্কিন আপিল আদালত। যদিও সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে সাময়িকভাবে। মামলার পরবর্তী শুনানি আগামী 5 জুন নির্ধারণ করা হয়েছে। আদালতের সিদ্ধান্তের কিছুক্ষণ বাদে হোয়াইট হাউসের উপদেষ্টা জানান, 3 দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবার পথে। এর আগে শুল্কারোপ স্থগিতের প্রতিক্রিয়ায় বিচারকদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তোলেন হোয়াইট হাউসের মুখপাত্র। তাইওয়ানকে অস্ত্র বিক্রি করা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটনের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন বেইজিং। রয়টার্স জানিয়েছে, চীন তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়ানোয় দ্বীপরাষ্ট্রটির পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছে বর্তমান ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস সূত্র বলছে, প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে তাইপেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে মার্কিন প্রেসিডেন্টের। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন যদি বেইজিংয়ের এই সতর্কতা না মেনে তাইওয়ানকে অস্ত্র বিক্রি শুরু করে, তাহলে চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নতুন করে আরও ঘনীভূত হবে। বাজেট কমানোর অংশ হিসাবে প্রায় 7,000 কর্মী ছাঁটাই করছে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটির মার্কিন $370 কোটি বাজেটের 20% কমানোর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কর্মী ছাঁটাই কার্যক্রম হবে আগামী বছর 1 জানুয়ারি থেকে। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর মানবিক উন্নয়ন সংস্থাগুলোর বরাদ্দ কমিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জাতিসংঘ থেকে সদস্যপদ প্রত্যাহারের বিষয়ে দেওয়া হয়েছে হুমকি। 14 বছরে জাতিসংঘে ওয়াশিংটনের দেনার পরিমাণ $280 কোটি। সংস্থাটির তহবিলের 22% ও শান্তিরক্ষী মিশনের 27% প্রদান করে যুক্তরাষ্ট্র।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শুক্রবার শুরু হলো বাংলাদেশ জাতীয় দলের ফুটবল ক্যাম্প। প্রথম দিন টিম হোটেলে যোগ দিয়েছেন প্রাথমিক দলে থাকা 24 ফুটবলার। সেখানে আছেন ইতালীয় প্রবাসী ফাহমিদুল ইসলামও। এখনও দেশের না আসায় সেই তালিকায় নেই হামজা চৌধুরী ও সমিত সৌম। 2 জুন হামজা ও সমিতের 4 জুন দলের সাথে যোগ দেবার কথা রয়েছে। ম্যাচকে সামনে রেখে শনিবার প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন ফুটবলাররা। এর আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবেন তপু বর্মন, জামাল ভুইয়ারা। ম্যাচটি খেলতে শনিবার বিকেলে ঢাকায় পা রাখবে অতিথিরা। নারী ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। জর্ডানের কিং আবদুল্লাহ 2 স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে শনিবার রাত 8টায়। দলের অস্থিরতা শেষে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে মরিয়া নারী ফুটবলাররা। কোচের বিরুদ্ধে সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের কারণে তরুণ দল সবশেষ আরব আমিরাত সফরের সাফল্য পায়নি। কয়েক মাস পেরোলেও স্কোয়াডে নেই সাবিনা সঞ্জিদা সহ সাবজয়ী 5 সিনিয়র ফুটবলার। কোচের সঙ্গে টানাপোড়েন শেষে হয় দলে ফিরেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা সহ 9 ফুটবলার। অভিজ্ঞ ও নতুনের মিশেলে দলে ভারসাম্য ফেরায় ভালো শুরুর স্বপ্ন দেখছেন অধিনায়ক আফিদা খন্দকারও। আমরা অনেকদিন আগে এখানে এসেছি যাতে আমরা ওয়েদারের সাথে একটু মানিয়ে নিতে পারি, তো সেভাবে আমরা প্র্যাকটিস করতেছি। কোচ আমাদেরকে ওইভাবেই প্র্যাকটিস করাচ্ছে, যেভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন আমরা ওইভাবেই করার চেষ্টা করতেছি। ম্যাচের জন্য এতদিন ধরে আমরা কষ্ট করতেছি, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। টিম আমাদের আলহামদুলিল্লাহ ভালো, দুবাইয়ের থেকে এখন সিনিয়র জুনিয়র মিডিয়াটা সমন্বয়ে একটা টিম ভালো আছে, একটা শক্ত টিম আমাদের, তো আলহামদুলিল্লাহ ভালো। বেনফিকা ছেড়ে এবার নিজ দেশের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে নাম লিখালেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া। 1 বছরের চুক্তিতে দি মারিয়ার ফেরার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় রোজারিও। 2007 সালে রোজারিও সেন্ট্রাল ছেড়ে ইউরোপে পাড়ি জমায় আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। সেখানে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলে আবারও শৈশবের ক্লাবে ফিরছেন দি মারিয়া। সবশেষ বেনফিকার খেলে এবার পাকাপাকি ভাবেই নিজ দেশে ফিরলেন বিশ্বকাপ জয়ী তারকা। এর আগে 37 বছর বয়সে এই ফুটবলার গত বছর কোপা আমেরিকায় খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।